রাষ্ট্রের সর্বোচ্চ দলিল হলেও সংবিধান সম্পর্কে তেমন কিছুই জানে না দেশের ৯৫ ভাগেরও বেশি সাধারণ মানুষ। জানার উপায়ও নেই। অতি দরকারি এই বইটি প্রায় দুর্লভ। স্বাধীনতার ৩৬ বছরে ১৫ কোটি মানুষের এই দেশে সংবিধান ছাপা হয়েছে মাত্র কয়েক হাজার কপি, তাও আবার মন্ত্রী, এমপি, আমলাসহ একটি বিশেষ শ্রেণীর জন্য। গত ৮ বছর ধরে আইন মন্ত্রণালয়ে সেই প্রকাশনা বন্ধ। সংবিধানের নিয়ন্ত্রণও তাদের হাতেই। কেউ ইচ্ছে করলেও ছাপতে পারেন না সংবিধান। কোথায় পাওয়া যাবে তাও জানে না সাধারণ মানুষ। সংবিধান সংকট নিয়ে দেখুন কেরামতুল্লাহ বিপ্লবের বিশেষ রিপোর্ট। সংবিধান আসলে কি, কত পৃষ্ঠার, একজন নাগরিকের জন্য কি আছে এতে, এমন প্রশ্ন করলে সাধারণ মানুষের বেশিরভাগই উত্তর দিয়েছেন, জানি না তো। জানার কথাও নয়, কারণ সংবিধান দেখা কিংবা পড়ার সুযোগই পাননি তারা। কিনতে গিয়েও খুঁজে পাননি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দলিল, যার ৭-এর ১ অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। অথচ রাষ্ট্রের সেই মালিকই জানতে পারছেন না তার অধিকার। আমার প্রফেশনের পাশাপাশি আমার খুব জানতে ইচ্ছা করে যে আমি বাংলাদেশের সংবিধানে কি কি আছে। উচিত ছিল এটাকে আরো সহজ করা। কোরআন শরীফ সহজে পাওয়া যায়, কিন্তু সংবিধান পাওয়া যায় না, এটা খুবই দুঃখজনক। এখানে একটা স্টল থাকতে পারত, যেখানে সরকারের বিভিন্ন আইন কানুন, সংবিধান সহ এখানে কেনাবেচা হতো। মানুষ টাকা দিয়ে, আমরা উপযুক্ত পয়সা দিয়ে সেটা কিনতে চাই। গবেষকরা বলছেন, আইন মন্ত্রণালয়ের নিয়মকানুনের ফিতে সরকারি প্রকাশনায় ছাপানো সংবিধান পাওয়া যায় না খোলা বাজারে। চাইলেও পান না সাধারণ মানুষ। আবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সংবিধান ছাপানোর উপর বিধিনিষেধও দিয়েছে ওই মন্ত্রণালয়। তো আমি কি এখন একটা সংবিধান কেনার জন্য দিনাজপুর থেকে বা খুলনা থেকে বা টেকনাফ থেকে ঢাকায় আসবো? আমি কি এসে ট্রেজারি চালান দেবো বিজি প্রেসে, তারপরে বিজি প্রেস থেকে একটা ৫০ টাকা দিয়ে বা ১০০ টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে যাবো? এটা কি যুক্তিসঙ্গত? এবং কেন এইটা এই একটা আবদ্ধ গোষ্ঠীর ভিতরে থাকবে? একটা মালিকানা এবং সত্ত্ব দিয়ে এটাকে একটা খুব স্ট্রিক্ট একটা ডকুমেন্ট করে ফেলা হয়েছে। সাধারণ জনগণের অ্যাক্সেস নাই এই ডকুমেন্টটাতে। ২১-এর বইমেলায় শত শত বইয়ের দোকান বসে প্রতি বছর, বেরোয় হাজার হাজার নতুন বই, কিন্তু সংবিধান বেচা হয় না একটিও। আইন কানুনের মারপ্যাচ থাকায় কোনো দোকানেই রাখা হয় না অতি গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় দলিল। এক একটা লাইন, এক একটা ছত্রের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমি যদি নিজে পড়তে পারতাম তাহলে বুঝতে পারতাম। আমরা স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, কিন্তু আমরা জানি না আমাদের সংবিধানে পুরোপুরি কি আছে। কাজে সরকারের উচিত যে এই সংবিধানটা সবার কাছে সহজলভ্য করে দেওয়া। সংবিধান নিয়ে সরকারি দপ্তরের এই হীনমন্যতায় ক্ষুব্ধ সংবিধান বিশেষজ্ঞরাও দুর্লভ না করে রাষ্ট্রীয় এই দলিলকে সাধারণ মানুষের হাতের নাগালে দেওয়ার সুপারিশও করেছেন তারা। মাননীয় আইন মন্ত্রণালয় এটা একটা জেনারেল সার্কুলার দ্বারা তারা বলে দিতে পারেন যে কোনো ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, তারা নিজেরাই এই সংবিধান পাবলিশ করতে পারবে। রাষ্ট্রের প্রতি নাগরিকের আর নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরির জন্য খুব দ্রুত এমন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে আমাদের প্রতিরাতের আয়োজন নির্বাচিত খবরে। আমাদের আজকে নির্বাচিত খবর, বাংলাদেশের সংবিধান সম্পর্কে তেমন কিছুই জানেন না অন্তত ৯৫ ভাগ লোক। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, সংবিধান বিশেষজ্ঞ এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেনকে। এবং আরও একজন অতিথি আছেন আজকে আমাদের স্টুডিওতে। তিনি হচ্ছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। তিনি চেঞ্জ মেকার্স নামক একটি প্রতিষ্ঠানের সভাপতি এবং সংবিধান সম্পর্কে উনি গবেষণা করেন এবং অনেক ধরনের কর্মসূচি আছে তার। তো অতিথিদের সাথে কথা বলার আগে চলুন আমরা যথারীতি শুরুতেই আমাদের আজকে নির্বাচিত খবরটি প্রথমে দেখে নিই। সংবিধান আসলে কি, কত পৃষ্ঠার, একজন নাগরিকের জন্য কি আছে এতে, এমন প্রশ্ন করলে সাধারণ মানুষের বেশিরভাগই উত্তর দিয়েছেন, জানি না তো। জানার কথাও নয়, কারণ সংবিধান দেখা কিংবা পড়ার সুযোগই পাননি তারা। কিনতে গিয়েও খুঁজে পাননি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দলিল, যার ৭-এর ১ অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। অথচ রাষ্ট্রের সেই মালিকই জানতে পারছেন না তার অধিকার।
আমার প্রফেশনের পাশাপাশি আমার খুব জানতে ইচ্ছা করে যে আমি বাংলাদেশের সংবিধানে কি কি আছে। উচিত ছিল এটাকে আরও সহজ করা। কোরআন শরীফ সহজে পাওয়া যায় কিন্তু সংবিধান পাওয়া যায় না, এটা খুবই দুঃখজনক। এখানে একটা স্টল থাকতে পারত যেখানে সরকারের বিভিন্ন আইন কানুন সংবিধান সহ এখানে কেনাবেচা হতো, মানুষ টাকা দিয়ে, আমরা উপযুক্ত পয়সা দিয়ে সেটা কিনতে চাই। গবেষকরা বলছেন, আইন মন্ত্রণালয়ের নিয়মকানুনের ফিতে সরকারি প্রকাশনায় ছাপানো সংবিধান পাওয়া যায় না খোলা বাজারে, চাইলেও পান না সাধারণ মানুষ। আবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সংবিধান ছাপানোর উপর বিধিনিষেধও দিয়েছে ওই মন্ত্রণালয়। তো আমি কি এখন একটা সংবিধান কেনার জন্য দিনাজপুর থেকে বা খুলনা থেকে বা টেকনাফ থেকে ঢাকায় আসব? আমি কি এসে ট্রেজারি চালান দেবো বিজি প্রেসে, তারপরে বিজি প্রেস থেকে একটা 50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে যাবো? এটা কি যুক্তিসঙ্গত? এবং কেন এইটা এই একটা আবদ্ধ গোষ্ঠীর ভিতরে থাকবে? একটা মালিকানা এবং সত্ত্ব দিয়ে এটাকে একটা খুব স্ট্রিক্ট একটা ডকুমেন্ট করে ফেলা হয়েছে। সাধারণ জনগণের অ্যাক্সেস নাই এই ডকুমেন্টটাতে। 21-এর বইমেলায় শত শত বইয়ের দোকান বসে প্রতি বছর, বেরোয় হাজার হাজার নতুন বই, কিন্তু সংবিধান বেচা হয় না একটিও। আইন কানুনের মারপ্যাচ থাকায় কোনো দোকানেই রাখা হয় না অতি গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় দলিল। এক একটা লাইন, এক একটা ছত্রের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমি যদি নিজে পড়তে পারতাম তাহলে বুঝতে পারতাম। আমরা স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, কিন্তু আমরা জানি না আমাদের সংবিধানে পুরোপুরি কি আছে। কাজে সরকারের উচিত যে এই সংবিধানটা সবার কাছে সহজলভ্য করে দেওয়া। সংবিধান নিয়ে সরকারি দপ্তরের এই হীনমন্যতায় ক্ষুব্ধ সংবিধান বিশেষজ্ঞরাও দুর্লভ না করে রাষ্ট্রীয় এই দলিলকে সাধারণ মানুষের হাতের নাগালে দেওয়ার সুপারিশও করেছেন তারা। মাননীয় আইন মন্ত্রণালয় এটা একটা জেনারেল সার্কুলার দ্বারা তারা বলে দিতে পারেন যে কোনো ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, তারা নিজেরাই এই সংবিধান পাবলিশ করতে পারবে। রাষ্ট্রের প্রতি নাগরিকের আর নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরির জন্য খুব দ্রুত এমন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম আমাদের আজকের রিপোর্টটি, আমাদের আজকের নির্বাচিত রিপোর্টটি। এই নিয়ে এখন আমরা কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার কেরামতুল্লাহ বিপ্লবের সাথে। তিনি আছেন আমাদের বার্তা কক্ষে। বিপ্লব, জি, আপনার রিপোর্টে আমরা জানলাম যে সংবিধান সম্পর্কে দেশের 95%-এরও বেশি লোক তেমন কিছু জানেন না, এবং এখানে আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য তুলে ধরেছেন যারা বলেছেন তারা সংবিধান জানার সুযোগ পান না, সংবিধান কিনতে পারেন না বা কোথাও পড়তে পারেন না। তো আপনি কি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তারা সংবিধান সম্পর্কে জানার জন্য কি কি চেষ্টা করেছেন বা কোথায় গিয়েছেন, কোথায় খুঁজেছেন? আজকেই আমার কাছে বিষয়টা খুবই স্পষ্ট হয়েছে। আমি গত কয়েকদিন ধরেই এই স্টোরিটি করার জন্য কাজ করছিলাম। তো আজকে ঢাকার বাইরে থেকে যে লোকগুলো ঢাকায় আসেন, বিশেষ করে আজকে বইমেলায় আমি গিয়েছিলাম, সেখানে প্রচুর লোক এসছেন ঢাকার বাইরে থেকে, বিভিন্ন জেলা থেকে, যাদের মধ্যে লেখক রয়েছেন, সাধারণ পাঠক রয়েছেন, এমনকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তারা বলছিলেন যে জেলা কিংবা উপজেলা পর্যায়গুলোতে যে সকল পাবলিক লাইব্রেরি বা লাইব্রেরি রয়েছে, বিশেষ করে সরকারি পর্যায়ে কিংবা বেসরকারি পর্যায়ে গড়ে তোলা, সে সকল পাবলিক লাইব্রেরির বেশিরভাগইতে কিন্তু তারা চেয়েও সংবিধানটি পাননি। এমনকি সেখানে লোকাল যে প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসন, যেমন উপজেলা পর্যায়ে ইউএনও অফিস এবং জেলা পর্যায়ে ডিসি অফিস, সেখানেও তারা গিয়েছেন, ভাই আমার একটা সংবিধান দরকার, আমাকে কি দিতে পারেন, আমি এই বিষয়টা একটু জানবো, কি এই বিষয়টা দেখবো। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিন্তু আপনি খেয়াল করেছেন পত্রপত্রিকায় নানা বিতর্ক উঠেছে রাজনৈতিক অঙ্গন নিয়ে, দেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সাংবিধানিক ব্যাখ্যা নিয়ে, এরকম নানা অ্যাঙ্গেল থেকে নানা রকমের মতামত দেওয়া হয়েছে। সে সকল ব্যাখ্যা তারা যখন অতি উৎসাহী কেউ কেউ আছে, কেউ কেউ আবার জানার জন্যও আছেন, এমন কিছু পাঠক রয়েছেন, এমন কিছু নাগরিক রয়েছেন যারা নিজেদের গরজে কিন্তু গিয়ে গিয়ে খোঁজ করেছেন, তারা পাননি। যেমন একজনের কথা আপনি শুনছিলেন এখানে, রংপুরের এক কবি সাংবাদিক, তিনি বলছিলেন যে কোরআন শরীফ পাওয়াটা সহজ, কিন্তু সংবিধান পাওয়াটা তার কাছে সহজ মনে হয়নি। এর বাইরে তিনি যেটা বলেছিলেন যে তিনি মাঠ পর্যায়ে সাংবাদিকতা করেন, কিন্তু তার যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে তিনি কোথায় গিয়ে খুঁজবেন সাংবিধানিক কোনো ব্যাখ্যার। এর বাইরে আমি আর একটা বিষয় খেয়াল করেছি যে আমাদের আইন মন্ত্রণালয়ে গিয়েও কেউ কেউ খোঁজ করেছিলেন। সাধারণ যারা মানুষ আছে তাদের অনেকেরই হয়তো যাওয়ার স্কোপ নেই আইন মন্ত্রণালয়ে, সচিবালয়ে যাওয়ার। তারা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছিলেন নিকটজনের কাছ থেকে কিংবা কোনো কর্মকর্তার কাছ থেকে যে আমাকে একটা সংবিধান জোগাড় করে দেন। তো আইন মন্ত্রণালয় থেকে তাদের কাছে এই এরকমের উত্তর এসছে যে সেখান থেকে কোনো রকমের সংবিধান বিক্রি করা হয় না,
বা আইন মন্ত্রণালয়ের পাঠাগার কিংবা সেখানকার সংগ্রহশালায় এমন কোনো সংবিধান নেই যা সাধারণ দর্শনার্থীদের কিংবা সাধারণ নাগরিকদেরকে দেবার ব্যবস্থা রয়েছে। এরকম নানা রকমের ভোগান্তির কথা কিন্তু তাদের কাছ থেকে আমি শুনেছি। আচ্ছা, মানে এই যে সংবিধান সম্পর্কে যে বাস্তবতা আপনি তুলে ধরলেন, এই বিষয়ে সরকার বা আইন মন্ত্রণালয়ের বক্তব্যটা কি? আপনি কি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা তাদের কোনো বক্তব্য কি পেয়েছেন? হ্যাঁ, এটা অবশ্যই আমি চেষ্টা করেছি, কারণ রিপোর্টের প্রয়োজনেই আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যার প্রয়োজন ছিল। আমি 3 বার কথা বলার চেষ্টা করেছি আইন উপদেষ্টার সাথে। তিনি একবার সময় দিতে চেয়ে বলেছেন যে এটা এই সপ্তাহে তার সাথে কথা বলা সম্ভব না, তিনি প্রচণ্ড ব্যস্ত, পরে যেন তার সাথে যোগাযোগ করা হয়। আইন সচিবের সাথে যোগাযোগ করেছি, তার দপ্তর থেকে বলা হয়েছে যে আইন মন্ত্রণালয়ে কোনো বিষয়ে কথা বলার জন্য একমাত্র এখতিয়ার রয়েছে আইন উপদেষ্টার। এছাড়া আইন মন্ত্রণালয়ের অন্য কোনো কর্মকর্তা বা ব্যক্তি আইন মন্ত্রণালয়ের বা আইন বিষয়ে কোনো রকমের বক্তব্য কিংবা সংবিধান কিংবা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবেন না। এর বাইরে সরকারি দপ্তর থেকে আসলে আর নেওয়া সম্ভব হয়নি, যার কারণে আমরা আমাদের দর্শকদেরকেও সেই বিষয়টা পরিষ্কার করে বলতে পারিনি যে সরকারি পক্ষের ভাষ্য কি। তবে একটা বিষয় আমি জেনেছি যে বিভিন্ন পর্যায় থেকে সরকারের এই রকম একটা সিদ্ধান্ত চাওয়া হচ্ছিল যে যাতে করে সংবিধানটা সহজলভ্য হয়, সেজন্য প্রধান উপদেষ্টার দপ্তরেও কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছিল। এবং বিভিন্ন পত্রপত্রিকার কাটিংয়ের ওপর এখন যে তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ফখরুদ্দিন আহমদ, তিনিও কিন্তু একটি পত্রিকার কাটিং দেখে তার উপর তিনি লিখে দিয়েছিলেন যে এই ব্যবস্থাটা নেওয়া হোক যাতে করে এই সংবিধান সংক্রান্ত যে দুষ্প্রাপ্যতা রয়েছে সেটা যেন কেটে যায়, সাধারণ মানুষ যেন সংবিধান পায়, সে বিষয়টা যাতে দ্রুত সুরা হয়, সে বিষয়টার জন্য তিনি একটা নোটও দিয়েছিলেন। সেটাও প্রায় মাস 2-3 আগের কথা, সেটাও কিন্তু কোনো ফয়সালা হয়নি এই পর্যন্ত আমি জানি। আচ্ছা, কেরামতুল্লাহ বিপ্লব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আগেই জানিয়েছি আমাদের আজকের অতিথি দুজন, আমরা এই বিষয়টি নিয়ে এখন তাদের সাথে কথা বলবো। আমি শুরু করতে চাই ডক্টর কামাল হোসেনের কাছ থেকে। আমরা সবাই জানি যে আদর্শ উন্নত সভ্য সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য আইনের শাসনের বিকল্প নেই, এই কথা হরহামেশে আমরা সবাই বলি, আপনাদের কাছ থেকে আমরা শুনি, এবং জাতি সেই চেষ্টাই সবসময় করে যায়। তো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশের সর্বোচ্চ বা রাষ্ট্রের সর্বোচ্চ যে আইন সংবিধান, সেই সংবিধান যদি মানুষের কাছে সহজলভ্য না হয়, নাগরিকরা যদি তাদের অধিকার সম্পর্কে জানতে না পারেন, তাহলে কিভাবে আইনের শাসন কায়েম করা সম্ভব? না, এটা অবশ্যই, এটা সংবিধান খুব সহজে সবার কাছে পৌঁছানো দরকার। তারা চাইলে খুব সহজে এটা ক্রয় করতে পারেন অথবা দেখার সুযোগ। আমি তো মনে করি পাবলিক লাইব্রেরিগুলোতে থাকার কথা, বার অ্যাসোসিয়েশনগুলোতে। আমি এই আপনার কথা শুনেই মনে হচ্ছে যে কালকে যে আমি অনুরোধ করব আমাদের বার অ্যাসোসিয়েশন সারা দেশে, যে তারা জানিয়ে দেন একটা পাবলিক নোটিশ দিয়ে যে ওখানে কেউ সংবিধান চাইলে সেখানে এসে একটা দেখতে পারবেন এবং কোথায় পাওয়া যায় এটা তারা সাহায্য করবেন। আমাদের লিগ্যাল এড ট্রাস্ট বলে একটা সংস্থা আছে, সেটা 19টা জেলায় আছে। আমি সেখানেও বলবো তারা প্রচার করেন যে এই ব্যাপারে দেখতে চাইলে সেখানেও দেখতে পারেন, আর আমরা ব্যবস্থা করে দেবো যাতে কেউ চাইলে আমরা অন্তত এই ব্যবস্থাটা করতে পারি যে তারা পেতে পারেন। তো আপনার খুবই যুক্তিসঙ্গত কথা আর কি। আচ্ছা, যেটা আমরা রিপোর্টে জানলাম আর কি, যে সংবিধান কেবলমাত্র আইন মন্ত্রণালয়ে ছাপে, এবং সেক্ষেত্রে আমরা যেটা রেকর্ড জানলাম যে গত 8 বছরে ছাপা হয়নি, এর আগেও ছাপা হয়েছে যে পরিমাণ, তাতে করে আপনার নির্দিষ্ট কিছু লোক আইন পেশার সাথে যারা জড়িত বা সংসদ সদস্য যারা আছেন বা ওরকম সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তা বা গবেষক, কেবল তাদের হাতেই পৌঁছায়। তো এটা কি সবার পাওয়ার অধিকার নেই? অবশ্যই। আমি বিশেষ করে 93 সনে দক্ষিণ আফ্রিকায় যে 1 মাস কাটিয়েছিলাম তাদের ইলেকশনের আগে, যখন নতুন সাউথ আফ্রিকার জন্ম হলো, আমাকে যেটা খুবই মুগ্ধ করেছিল যে তারা 10 লক্ষ কপি সংবিধানে ফ্রি ডিস্ট্রিবিউশন করেছে, ছোট পকেট এডিশন। তো আমি এসে তারপরে কিছুদিন পরে যখন এখানে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল মানবাধিকার সনদের 50তম বার্ষিকী উদযাপন করার, ব্রিটিশ কাউন্সিল আমাকে জিজ্ঞেস করলো যে কী ধরনের আমরা এই ব্যাপারে সমর্থন দিতে পারি। আমরা আমাদের বাংলাদেশ সংবিধানের পকেট এডিশন বানিয়ে দাও। তার একটা পকেট এডিশন ছাপিয়েছিল। এটা দেখে আমি পরে আইন মন্ত্রণালয়কে বলেছি, তারপরে আইন মন্ত্রণালয় একটা পকেট এডিশন ছাপেছেন। আমি তো মনে করি এই যে পকেট এডিশন খুব কম মূল্যে লক্ষ লক্ষ এটা প্রকাশ করা উচিত, যাতে অন্তত এটা কথা না শুনতে হয় যে মানুষ সংবিধান চাইলে পেতে পারে না, পায় না। আমাদের রিপোর্টে আপনি যেটা দেখেছেন যে আইন মন্ত্রণালয় নিষিদ্ধ করেছে যে কেউ ছাপতে পারবে না, তারপরে তো আমরা দেখি, আপনি যেটা বললেন যে ব্রিটিশ কাউন্সিল ছেপেছে, এখানেও একটা সংবিধান আছে ওনার সংগঠন, সেটা ছেপেছে, এবং বিভিন্ন রকমের সংবিধান আমরা বিভিন্ন সময় পাই বাজারে, কিন্তু আইন মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত অনুযায়ী কেউ ছাপতে পারে না। কিন্তু যারা ছাপছেন সেটা কি তাহলে বেআইনি হচ্ছে? এটা কোন সময় এটা করেছেন এখন না আগে জানি না, মানে আইন মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে এই বিষয়টা অবশ্যই এখন যদি করে থাকেন তো আমরা এটা অবশ্যই তাদের কাছে এটা প্রতিবাদ জানাবো আর কি।
আচ্ছা, তা এই বিষয়ে উনি ভালো বলতে পারবেন। জনাব তানভীর সিদ্দিকী, আপনি আমাদেরকে জানাবেন কি যে আমি যতটুকু জানি যে আপনি সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার জন্য এবং আপনার একটা কর্মসূচি আছে স্কুলের ছাত্রছাত্রীদেরকে সংবিধান সম্পর্কে জানানো এবং তাদের মৌলিক নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করার জন্য, কিন্তু আপনি ছাপতে গিয়ে সেই অনুমতিটা পাননি। তো এই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা বললেই ডক্টর কামাল হোসেন সাহেব বুঝতে পারবেন যে আসলে বাধাটা কোন জায়গায়। ধন্যবাদ। আমি চ্যানেল ওয়ানকে ধন্যবাদ জানাবো এই কারণে যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বাধীনতার আমরা 37 বছর পরে আজকে আমরা সংবিধান প্রাপ্তি নিয়ে আমরা এখানে আলাপ করছি এবং এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের অনুষ্ঠান আয়োজন বা রিপোর্টিংয়ের জন্য আমি সংশ্লিষ্ট রিপোর্টারকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, খুব সিম্পল একটা বিষয় ছিল। আমরা আমাদের একটা সিভিক এডুকেশন কার্যক্রম আছে, সেই কার্যক্রমে আমরা স্টুডেন্টসদের সঙ্গে, হাই স্কুল স্টুডেন্টসদের সঙ্গে কাজ করি। না, আমরা ওই কর্মসূচিটা শুনবো না, সেই কর্মসূচির একটা অংশ হিসাবে, আচ্ছা রাইট, সেই কর্মসূচির একটা অংশ হিসেবে তাদেরকে বেশ কিছু ম্যাটেরিয়ালস আমরা দিচ্ছিলাম অন গভর্নেন্স, অন ডেমোক্রেসি, অন রাইটস। তো মনে করলাম সংবিধান নিয়ে এত বিতর্ক হয়, সংবিধান নিয়ে এত ঘন্টার পর ঘন্টা আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে, দেখি না এটা মানুষের কাছে দিয়ে কি হয়। তো তাদেরকেই বিনামূল্যে দেওয়ার জন্য আমরা সংবিধানের কিছু কপি দরকার ছিল এবং সেটা অ্যাবাউট 5000 কপিস। আমরা 2005-এ আইন মন্ত্রণালয়ে যোগাযোগ করি, এটা কিন্তু আমি বলছি 2005 সালের কথা। আচ্ছা, তো আইন মন্ত্রণালয় প্রথমত 5000 কপির শুনে ওনারা একটু অবাকই হয়ে গেলেন যে এত কপি দিয়ে আপনি কি করবেন। তারপরে জানা গেল যে এই সংবিধান 2000 সালে পরে ইনফ্যাক্ট ছাপা হয়নি। মজার ব্যাপার, 2004 সালে আমাদের সব থেকে বিতর্কিত একটা সংশোধনী, 14th সংশোধনী হয়েছে, যেটার কারণে আমাদের 111-এর বিপত্তি। সো আমি যখন বুঝতে পারলাম যে সংবিধান আমি পাবো না আইন মন্ত্রণালয়ের কাছ থেকে বা ছাপার কোনো সম্ভাবনা নাই, তখন আমি ওনাদেরকে জানালাম যে আমাদেরকে অন্তত ছাপার পারমিশনটা দেন। কারণ আমি তখন জেনেছি যে আইন মন্ত্রণালয়ের একটা কন্ট্রোল আছে, কিন্তু কি ধরনের কন্ট্রোল এটা আমি জানতাম না, এটা আমার জানারও দরকার ছিল না। আমি জাস্ট বৈধভাবে ওনাদের কাছ থেকে, কিন্তু মার্কেটে কিন্তু সংবিধান অ্যাভেলেবল আছে। ইভেন গভর্নমেন্টের মনোগ্রাম নকল করে আইন মন্ত্রণালয়ের নাম দিয়ে কিন্তু, এবং অল দোজ আর পাইরেটেড কপি, এবং এটা কিন্তু ওনারা জানেন। কয়েক মাস এটা ঘোরাঘুরি করলাম আমি, প্রায় 4 মাস। 4 মাস পরে আমাকে বলা হলো যে না, তোমাকে সংবিধান দেওয়া যাবে না, সংবিধান ছাপার অনুমতি দেওয়া যাবে না। এবং ঠিক আমাকে সংবিধান দেন, একজন নাগরিক হিসাবে তো আমাকে একটা পথ আপনি বাতলে দিবেন, আইদার আপনি আমাকে কনস্টিটিউশন দিবেন, আদারওয়াইজ আমাকে ছাপার পারমিশন দিবেন। তো ছাপার পারমিশন যেটা আমরা রিটেন চেয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে এটা বিক্রির জন্য না, এটা বিনামূল্যে বিতরণের জন্য এবং এটা শিক্ষামূলক কাজের জন্য, কিন্তু আমাদেরকে সেটা দেওয়া হয়নি। এরপরে আমরা যারা সংবিধান বিশেষজ্ঞ, সিনিয়র লয়ার্স, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি যে আমাদের করণীয় কি এখন। একটা তো পথ খোলাই ছিল কোর্টে যে স্টেট বলে দেওয়া, যে কারণ সংবিধানের ভিতরে মজার ব্যাপার হচ্ছে যে আমার ফান্ডামেন্টাল রাইটসটা ওখানেই আছে, পার্ট 3। আচ্ছা, মানে ফাইনালি আপনি কিভাবে পেলেন এটা একটু জানবো। আমাকে ওনারা দেন নাই, একজন দর্শক অপেক্ষা আছেন তার প্রশ্নটা শুনে। অনুমতি দেন নাই। এবং আইন মন্ত্রণালয় থেকে যেটা করা হয়েছে 2006 সালের আপনার 23 জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সতর্কীকরণ বিজ্ঞপ্তি, যাতে কেউ ছাপতে পারবেন না। এবং ওনারা বলেছেন যে এটা সত্য এবং মালিকানা দুটাই আইন মন্ত্রণালয়। আচ্ছা, এই বিষয়ে আমরা ওনার বক্তব্য জানতে যাব, তার আগে একটা প্রশ্ন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বক্তব্যটা হচ্ছে, আমার একটা প্রশ্ন হচ্ছে শ্রদ্ধেয় ডক্টর কামাল হোসেন সাহেবকে। আমি অত্যন্ত বিনয়ের সাথে ওনাকে জানতে চাচ্ছি, উনি একজন সম্মানীয় লোক, আমাদের সর্বজন স্বীকৃত একজন লোক, এবং সবচেয়ে বড় কথা হলো আজকের যে টপিকসটা, এই টপিকসটার সংবিধানের একজন প্রণেতা উনি। আজকে 36 বছর পর আমরা কেন এই দুর্ভাগা, ওনার জীবদ্দশায় ওনারই সৃষ্টি সহজলভ্য নয় কেন? ওনাকে দেখি না আমরা গত 36 বছরে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, দেশের যখন ক্রুশিয়াল টাইম আসে ওনাকে দেখা যায়। এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, উনি একজন মেধা সম্পন্ন লোক, উনি আমাদের কাছে এটা ছড়া দিতে পারলেন না কেন? এটা কেন উনি করলেন না? জি, ধন্যবাদ আপনাকে। মানে যেহেতু আপনি সংবিধান প্রণয়ন করেছেন, তো সেই দায়িত্বটা না, সে অ্যাটলিস্ট আমার ক্ষুদ্র যে চেষ্টার মধ্যে বললাম যে আমার একটা সুযোগ যখন এসেছিল সাজেশন দেওয়ার জন্য, যে অনেকগুলো পকেট এডিশন ছাপানোর ব্যাপারে প্রস্তাব দিয়েছিলাম, এবং সে একটা ব্রিটিশ কাউন্সিল সেটা কথা রেখেছিল। পরে কিন্তু ল মিনিস্ট্রিও কথা রেখে পকেট এডিশন বের করেছে, যেটা জানি না 50 টাকা 100 টাকার মধ্যে এটা পাওয়া যায়। এখন এই চাহিদার কথা যখন উনি তুলে ধরেছেন, আমি এখানেও সে প্রস্তাব খুব পুরা ভাগে সমর্থন করি যে ল মিনিস্ট্রি অথবা সরকারকে এই ব্যাপারে দায়িত্ব নেওয়া উচিত। আর যদি তাদের এ ব্যাপারে কোনো অসুবিধা থাকে অথবা অর্থের অভাব থাকে, তো এটা কেন প্রাইভেট পাবলিশারকে পারমিশন দিলেই তো ওরা ছাপতে পারেন।
এবং সে শর্ত দিতে পারেন যে এখানে কোনো রকমের ভুল যেন না ওঠে, এ ব্যাপারে একদম মানে পুরা হুবহু যেটা আছে সংবিধানে সেটা আসে, এইগুলো নিশ্চিত করার ব্যাপারে শর্ত আরোপ করতে পারেন। কিন্তু আর সেটাও করতে পারেন যে এটা নিয়ে খুব মানে বেশি দামে বিক্রি করে খুব এটা লাভজনক একটা ব্যাপার না করে এটা পাবলিক ইন্টারেস্টে ছাপালে অলমোস্ট কস্ট নির্ধারণ করে একটা এগ্রিমেন্ট করে তো দিতে পারেন যে 5 লক্ষ 10 লক্ষ ছাপেন, এটা এই আপনার যে টাকা যে ব্যয় করবেন সেটা হিসাব রেখে এইরকম একটা মূল্যে দিতে হয়। এগুলো কেন করা যাবে না? একটা বাস্তব ব্যবস্থা করা সম্ভব এবং উচিত। জনাব তানভীর সিদ্দিকী যেটা বলছিলেন যে ল মিনিস্ট্রি বলেছে ল মিনিস্ট্রি ছাড়া আর কেউ ছাপতে পারে না, আইন কি তাই বলে? না, এটা তো কপিরাইটে যদি থাকে যে সরকারি কোনো আইনের ব্যাপারে কপিরাইট থাকতে পারে, কিন্তু এই কপিরাইটকে ধরে রেখে এটা একটা কোনো ব্যবসায়ীর মতো একটা বেনিয়ার মতো তো সরকার থাকার কথা না, যেটা আমার কপিরাইট আমি ছাড়বো না। না, সংবিধানে কি কপিরাইটের কথা উল্লেখ আছে? না, কপিরাইট বলে তো একটা জিনিস আছে, লুকলেখ না থাকলেও সেটা আইনগুলোর ব্যাপারে সেটা স্বাভাবিকভাবে থাকতে পারে। কিন্তু কথা হলো যে এটার মানে না এই যে বেনিয়া, সরকার তো বেনিয়া হবে না যে আমি এটা পেয়েছি এটাকে আমি ধরে রাখবো, এটা আমি সিন্ধুকের মধ্যে বন্ধ রাখবো, কাউকে দেবো না। আরো তো আমাদের একটা রাইট টু ইনফরমেশন নিয়ে যে কথাটা আসছে, তো সংবিধান তো সবাই জানার অধিকার আছে, কেন ওখানে অধিকারের কথাগুলো লিপিবদ্ধ আছে। এটা অলমোস্ট হাস্যকর ব্যাপার যে সরকার বলবে যে এটা আমি সিন্ধুকের মধ্যে বন্ধ রাখবো, এটা জনগণ পেতে পারে না। জি, আরেকটা প্রশ্ন নিয়ে আমরা। হ্যালো হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেনকে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। জি করুন। জি, আমাদের দেশে এতদিন কখনো সংবিধান নিয়ে তো কথা শুনি নাই। ওয়াই ইজ দ্যাট আফটার 36 ইয়ার্স এত কোয়েশ্চেন, 95% অফ দ্য মানুষ না জেনেও কথা বলছে। এন্ড আমার একটা কোয়েশ্চেন, এই যে শেখ হাসিনাকে নিয়ে যে বলা হলো যে কেসে যে ওনার কেসটা পাবলিক ইন্টারেস্ট না, ওয়াই ইজ দ্যাট? থ্যাংক ইউ ভেরি মাচ। মেইনলি উনি যেটা বলছিলেন যে 95% যদি লোক না জানে আফটার অল দিস ইয়ার্স এটা কেন ঘটলো, দ্যাট ওয়াজ হার কোয়েশ্চেন্স। না, এই কথাটা কিছুটা মানে আমরা হালকা করে দিচ্ছি, মানুষ জানে না সংবিধানের কথা, মানুষ শুধু জানে না, এটা অন্তর থেকে এদের মধ্যে আমরা অধিকার সচেতন মানুষ। কেন বলবো, আজকে 18ই ফেব্রুয়ারি আমরা এখানে বসেছি, বাংলাদেশের বুকে বসে যদি আমরা বলি যে বাংলার মানুষ অধিকার সচেতন না, অবশ্যই আছে। 52তে এটা লেখা ছিল না রাষ্ট্রভাষা বাংলা, এটা সংবিধানে লেখা আছে, কিন্তু এই হোল মাস আপনি যদি দেখেন এই অধিকার সম্পর্কে মানুষের কি বোধ নাই? একদম বাচ্চারা 21 তারিখে দেখবেন বাচ্চারা কিভাবে ওখানে একদম সে এখনো যাচ্ছে। এই যে অধিকার সচেতন মানুষ আছে, কথা ওঠে নাই। রাষ্ট্রভাষা বাংলা এটা একদম প্রথম পাতায় পাবেন সংবিধানে। 52তে ছিল না, 54তেও ছিল না, কিন্তু মানুষের অন্তরে ছিল। মানুষ শহীদ হয়েছে, এর জন্য সংগ্রাম করেছে, অনেকেই জেলে গেছিল। অনেকেই আমরা জানি, আমাদের বন্ধু বান্ধব সবাই মধ্যে যারা জেল খেটেছেন এটাকে কেন্দ্র করে। 60-এর দশকে আমাদের বিভিন্ন যে আমাদের বাক স্বাধীনতা, সভা সমিতি করার স্বাধীনতা, সর্বোপরি আমরা যে স্বাধীনতা সংগ্রাম করলাম, এগুলো তো আমাদের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম ছিল, এটা আমরা জানতাম। এটা এখন এগুলো লেখা আছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস আমাদের ছিল বলে আমরা সেটাকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম করেছি। অনেক লোক জীবন দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে, তো আমরা জানি লাখো লাখো লোক শহীদ হয়েছে। সংবিধানের কথাগুলো তাদের অন্তরের কথা, জনগণ ক্ষমতার মালিক, এটার জন্যই তো আমরা যুদ্ধ করলাম। যদি এটা সুন্দর হবে তখন বলছিলাম একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করি, মানে কি রাইট টু লাইফ, জানমালের নিরাপত্তা, এইগুলো আমাদের, এই বোধটা আমাদের আছে। আমরা সভ্য জাতি, তো 1000 বছরের সভ্যতা, অর্থাৎ এটা কোনো কথা নাই যে সংবিধান না পড়লে আমার অধিকার না। তবে যেহেতু এটা আনুষ্ঠানিকভাবে একটা দলিল তৈরি করা হয়েছে, যেমন আমি আমার মানে পৈতৃক সম্পত্তি অনেক সময় আমরা ভোগ করে এসেছি, দলিল কেউ দেখে না, কিন্তু যখন চ্যালেঞ্জ হয়, যখন কেউ আমার এটাকে জবরদখল করে, তখন আমি যে নকলটা তুলে এনে বলি যে বাবা এটা তো আমার দলিল আছে, এই উত্তরটা ওনারও। আজকে যেহেতু বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আমাদের অধিকার, আমরা তো দেখেছি যে এই যে অতীতে যে আমরা আন্দোলন করেছি, 2 বছর ধরে আন্দোলন চলেছে, যে মানুষকে কিভাবে এই দেশে আইনের শাসন থেকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, নানান রকম মানে সে জানমালের নিরাপত্তার অভাব, অস্ত্রধারী ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ে বসে বিশ্ববিদ্যালয় আইন, ইচ্ছে জঘন্য কিছু হতে পারে। তো এইসব কারণে আমরা বলছি যে হ্যাঁ, এটা তো সংবিধানে লেখা আছে, তোমরা সংবিধান অমান্য। আমি কিন্তু আপনাদের প্রোগ্রামে বহুবার বলেছি যে সরকার শপথ নেয়
যে আমরা সংবিধান অনুযায়ী দেশ শাসন করব। জি এমপিরাও এই শপথ নেন। তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে মেহেরবানি করে একটু দেখেন সংবিধানে কি লেখা আছে। আমরা কিছুটা তো দেখি, আপনাদের দেখা বাধ্য কেন? আপনারা তো শপথ নেন। জি জি, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফেরত আসছি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার আমাদের প্রতিরাতের আয়োজন নির্বাচিত খবরে। আবারও মনে করে দিচ্ছি, আমাদের আজকের নির্বাচিত খবর, সংবিধান সম্পর্কে তেমন কিছুই জানেন না দেশের 95 ভাগেরও বেশি লোক। এ নিয়ে আমরা স্টুডিওতে কথা বলছি সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন এবং অ্যাডভোকেট তানভীর সিদ্দিকীর সাথে। চলুন আমরা তাদের সাথে আবার আলোচনায় ফিরে যাই। আমি অ্যাডভোকেট তানভীর সিদ্দিকীর কাছে জানতে চাইব, আপনি স্কুলের ছাত্রছাত্রীদেরকে সংবিধান শেখানো, তাদেরকে অধিকার সম্পর্কে সচেতন করা এবং সুনাগরিক হিসেবে আইন সম্পর্কে জানার যে কর্মসূচিটা আপনি চালাচ্ছেন, সেটা সম্পর্কে আমাদের যদি সংক্ষেপে বলেন এবং তাতে আপনি কি সুফল পাচ্ছেন বা কি অসুবিধায় পড়ছেন। ধন্যবাদ। আমরা রাষ্ট্রীয় কাঠামো, আমাদের সামগ্রিক রাজনৈতিক অবস্থা সব কিছু বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের সচেতনতার একটা অভাব আছে। তো আমরা চেষ্টা করেছি যে আমাদের নেক্সট জেনারেশন যারা, তাদেরকে যদি কনসাস সিটিজেন, সচেতন নাগরিক তৈরি করতে পারি এবং এমন একটা বয়স থেকে তাদেরকে বেসিক কতগুলো ইনফরমেশন, এটা কিন্তু খুব একাডেমিক পারপাজে না, দিতে পারি, ওনারা সচেতনতায় যখন বেড়ে উঠবেন, যখন হাই স্কুলে কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, চাকরি জীবনে যাবেন, প্রফেশনাল লাইফে যাবেন, কিছুটা চেঞ্জ আসবে। এবং আমরা যে প্রোগ্রামটা করছি, এটা অনেক দেশে এই ধরনের প্রোগ্রাম আছে, যে খুব ছোটবেলা থেকে সহজ করে এই বিষয়গুলো তাদেরকে বোঝানো। সংবিধান আমাদের অনেকের ধারণা যেটা খুব কঠিন জিনিস, এটা ডক্টর কামাল হোসেন স্যাররা ওনারাই বোধহয় খুব ভালো বলতে পারেন বা বোঝেন, এবং আমরা কিছু বুঝি না। এটা তো ওনারা বাংলায় করে দিয়েছেন এবং খুব সুন্দর বাংলায় লেখা এটা, এবং এর ভিতরে এত সহজভাবে সুন্দরভাবে বলা আছে, এটা যে কেউ পড়লে আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা অনেক সময় দেখেছি আননেসেসারি বিতর্ক আছে। তো আমরা মনে করেছি যে সংবিধানটা ইটসেলফ একটা পার্ট ছিল আমাদের প্রোগ্রামের। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা অন্য ছিল, সেইখানে সংবিধানটা দিয়েছি, কারণ সংবিধানটা তাদের কাছে গেলে তাদের ফ্যামিলি মেম্বার্স, তাদের প্যারেন্টসরা জানতে পারবেন তাদের মাধ্যমে। এখন দেশে এটা নেই, এটা কিন্তু খুব অবাক একটা বিষয়। আপনি এখন যদি খোঁজ করেন 64টা জেলার সরকারি পাবলিক লাইব্রেরিতে নাই। আমি আপনাকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরিতে সংবিধানের আপডেটেড কপি নাই, সেন্ট্রাল লাইব্রেরিতে আপডেটেড কপি নাই। এটা পত্রিকায় রিপোর্ট হয়েছে, কারণ 2000 সালের পর এটা ছাপা হয়নি। 2004 সালের সংশোধনী হয়েছে, সংশোধনী সহ তো নতুন সংবিধান হবে। 15 কোটি লোকের দেশে 3000, 2000, 5000 কপি আপনি সংবিধান ছাপবেন, কার জন্য? এটা কোথায় পাবে মানুষ? বিসিএস, হাজার হাজার বিসিএস পরীক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য এই সংবিধান, সাংবাদিকদের জন্য এটা পাঠ্য, আর আপনার আইনজীবীদের জন্য। তারা কিভাবে এটা কোথায় পাবেন? এখন মন্ত্রণালয় এটা কেন করে না? তো আমাদের এক্সপিরিয়েন্সটা খুব মজার। আচ্ছা, এক্সপিরিয়েন্স শোনার আগে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। হ্যালো হ্যালো, জি বলুন। আমি ডক্টর কামাল হোসেনকে একটা প্রশ্ন করতে চাই। জি করুন। উনি আমাদের দেশের অনেক বড় মাপের লয়ার। তো উনি একটু আগে বললেন আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু উনি যেখানে প্র্যাকটিস করেন যে আদালতে, সেখানে উনি রাষ্ট্রভাষা বাংলায় উনি কি প্র্যাকটিস করেন? বা উনি রাষ্ট্রভাষায় বাংলায় যাতে সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস হয়, এজন্য কি উনি কোনো আন্দোলন করেছেন? উনি কোনো দাবি উত্থাপন করেছেন? জি ধন্যবাদ আপনাকে। না, এই ব্যাপারে তো আমি একা না, আমরা মানে গত 36 বছর ধরে স্বাধীন বাংলাদেশে যেভাবে ওখানে কাজ চলে এসছে সেটা হচ্ছে। কারণ হলো যে অনেকগুলো বই সেখানে আমাদের ঢাকা ল রিপোর্টসও আগাগোড়ায় সবাই ইংরেজিতে ছাপা হচ্ছে। এটা বাংলা ছাপার উদ্যোগ কেউ কেউ নেওয়ার কথা বলেছে না, অবশ্যই এটা খুবই যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত প্রস্তাব, এটা বিবেচনার মধ্যে নিয়ে করা উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু আমি একটা জিনিস এখন এই ফাঁকে আমার ওনার সঙ্গে কথা হচ্ছিল যে এই যে বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে আইন মন্ত্রণালয়, এটা 2006-এর। আমি নিজেও অবাক হয়েছিলাম যে 2007-এ যদি হয়ে থাকে, তত্ত্বাবধায়ক সরকার এরকম একটা খামখেয়ালি কাজ করে। কিন্তু সেটাই কি এখনো ওই সিদ্ধান্ত এখনো বলবৎ আছে কিনা? না বলবৎ না, সেটা তো আমরা যেটা আইনের উদ্যোগ নেওয়ার আগেই প্রথমেই বলতে হবে যে এটা কি এখনো বলবৎ আছে। তারা যদি বলে নাই, তো এন্ড অফ দ্য ইস্যু।
তো যদি বলে বলবৎ আছে তখন আমরা ওনার সঙ্গে আলাপ করবো যে আপনি কি নেক্সট ফলো আপ স্টেপটা কি। করেছেন? হ্যাঁ, অবশ্যই ফলো আপ করেছি, এটা তো বলবৎ আছে এবং এটা মানে সবশেষ আপনি কবে জেনেছেন যে এটি কার্যকর? এখন আমার নিয়মিতভাবে আইন মন্ত্রণালয়ে যোগাযোগ হচ্ছে, কারণ এটাকে আমি মনিটর করছি, কারণ বিষয়টা আমি খুব মানে হোল বিষয়টা আমি খুব কনফিউজড যে প্রজাতন্ত্রের সর্বোচ্চ মানে নাগরিক হিসাবে আমার সর্বোচ্চ সুপ্রিমেসি দেওয়া আছে সংবিধানে, সেই নাগরিকের মৌলিক অধিকার যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা একটা মন্ত্রণালয় বলছে এটা বলেছে যে সত্য এবং মালিকানা, এবং এটা তারা বলছেন গ্রন্থ সত্য আজ পর্যন্ত সংবিধানে 72 সাল থেকে এ পর্যন্ত কোনো কপিতে সত্য লেখা নেই। আর মালিকানার কথা তারা যেটা বলছেন সেটা রুলস অফ বিজনেসের জন্য। রুলস অফ বিজনেস মন্ত্রণালয় কিভাবে চলবে, মন্ত্রণালয়ের কার্যক্রমের ওখানে একটা ডেসক্রিপশন আছে। সেই রুলস অফ বিজনেসের আর্টিকেল 8 মানে আইন মন্ত্রণালয়ের কার্যক্রমের ভিতরে যেটা বলা আছে যে কপিরাইটস ইন গভর্নমেন্ট ল পাবলিকেশন। তো কপিরাইটস ইন গভর্নমেন্ট ল পাবলিকেশন এটা তো সর্বোচ্চ আইন এবং সমস্ত আইন তো এইটার সাথে, এবং এইটা কিন্তু জনগণের জন্য একটা, আমি এই বিজ্ঞপ্তির ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে যে এটা চ্যালেঞ্জ হলে এটা টিকবে কিনা, কারণ রুলস অফ বিজনেস দিয়ে আপনি আমার মৌলিক অধিকার আটকে রাখতে পারবেন না। আদালতে সেটেল করা যাবে। আমার সংবিধান এটা তো একজন নাগরিকের জন্মগত নাগরিক হিসাবে তার অধিকারে সংবিধানে থাকা, মানে কি বলা যায় অ্যাক্সেস থাকা। তার মানে কি বিজ্ঞপ্তিটা দিয়ে যখন মার্কেট থেকে সংবিধান উঠিয়ে নেওয়া হলো, সরকার 8 বছরের সংবিধান ছাপছে না, দ্যাট মিনস কি এটা কি ডিনায়াল না যে আমার রাইটসকে? কিন্তু পয়েন্টটা এখানে যেটা ডক্টর কামাল হোসেন সাহেব বললেন যে এখনো এটা কার্যকর বা বলবৎ আছে। অবশ্যই বলবৎ আছে, কারণ এখানে কোনো মেয়াদ উল্লেখ নাই এবং এটা রিমাইন্ডার দেওয়া হয়েছে জনগণকে ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশের হিস্ট্রি, যে মন্ত্রণালয় জানিয়ে দিল যে এইটা সরকারের প্রপার্টি, এইটা এবং এটা কোনো মেয়াদ নেই, এটা বলবো। এটা রিপ্রোডিউস করার রাইট সেটা কাউরি আছে কিনা? না, কারণ নাই স্যার, এখানে ক্লিয়ারলি বলা আছে। না দেখেন এই আইনের আলাপটা আমি এখানে এভাবে করুন, আপনি আসুন বসুন, আমরা বই খুলে সামনে রেখে আপনার সঙ্গে আলাপ করব। হ্যালো, এইভাবে আইনের আলাপ করা হয়। হ্যালো হ্যালো, জি বলুন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে ডক্টর কামাল হোসেন সাহেবের কাছে, যে আমরা 36 বছরে দেশের সাধারণ মানুষ 95% মানুষ সংবিধান সম্পর্কে জানি না, এটা সত্য কথা, কিন্তু পরবর্তীতে রাজনীতিবিদ আমাদের সংবিধানের দোহাই দিয়ে দিয়ে সারা 36 বছর আমাদের মূল্যবান সময় নষ্ট করেছে। আর কত বছর আমাদেরকে এরকম অন্ধকারে থাকতে হবে? এবং দেশের সিনিয়র আইনজীবী হিসেবে ওনার কি কোনো কর্তব্য আছে কিনা দেশের মানুষের জন্য এটা করার? জি, ধন্যবাদ আপনাকে। না এটা বেশি বলা হয়েছে অনেক সময়। এই যে বলি যে একটা তথ্য দিতে গেলে, দেখেন এই সংবিধানের কথা জানা অনেকেরই আছে এবং এটাকে কেন্দ্র করে অনেক আন্দোলন হয়েছে। তো যখনই কোনো একটা ব্যাপারে আঘাত দেওয়া হয়, কোনো অধিকারের উপরে আঘাত দেওয়া হয়, আমরা সেটা নিয়ে কোর্টেও যাই, কোর্টেও রায় পাই যে না এটা আইনসম্মত হয়, সংবিধান সম্মত হয়নি। আমরা মাঠেও যে মানুষকে এই ব্যাপারে জাগ্রত করি, মানুষ সংঘবদ্ধ হয়। আপনি চিন্তা করেন যে 90-এর আন্দোলন হলো, যার মধ্যে দিয়ে আমরা স্বৈরাচারী একটা সরকারের পতন ঘটালাম, 19শে নভেম্বর একটা রূপরেখা দিলাম আমরা সকলেই মিলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। এখানে তো সংবিধানের ভিত্তিতে ছিল, সেখানেই সহজভাবে আমরা সংবিধানের মৌলিক কথাগুলো তুলে ধরা হলো, সকল জাতির সামনে তুলে ধরা হলো এবং সকল জাতি এটা সমর্থন জানালো। কার্যকর সংসদ, সার্বভৌম সংসদ, জবাবদিহিমূলক সরকার, আইনের শাসন, মৌলিক অধিকার, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন, সব কিছু মানবাধিকারের সঙ্গে যে আইনগুলো সামঞ্জস্য না সেগুলোকে বাতিল ঘোষণা করা, এইগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরা হয়েছিল। মানুষ এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছিল বলেই তো একটা এত বড় পরিবর্তন আসলো। সংসদীয় গণতন্ত্রতে আমরা ফিরে গেলাম এবং সেই গণতন্ত্রকে কার্যকর করার জন্য আন্দোলন চলছে। গত 2 বছর ধরে যে আন্দোলন হলো, কালো টাকা, অস্ত্রধারী, জঙ্গিবাদ, দলীয়করণ, এগুলো তো সবই সংবিধানের ভিত্তিতে হয়েছে। এবং আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই যে আমার খুব একটা সহজ বক্তৃতা ছিল, টিভিতে অনেকবার করেছি, যে যারা সংবিধানকে সামনে রেখে শপথ নেন তাদের তো একটা জবাবদিহিতা আছে যে আমরা সংবিধান মেনে চলছি না কেন। একজন জজ সাহেব কোর্টে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার এই কথা শুনি তো কেউ যদি সংবিধানের সামনে রেখে শপথ নিয়ে শপথ ভঙ্গ করে তার প্রতিকার কি? একটা তো আমি বলি জনগণের কাছে জবাবদিহিতা আছে, আদালতে জবাবদিহিতা আছে, এবং আমি বললাম যে এটার উপরে আরও আমরা বিস্তারিত আমাদের সবাইকে চিন্তাভাবনা করা দরকার যে কথা এবং কাজের মধ্যে মিল না। আমি বললাম যে সংবিধানে যদি কোনো উন্নত করতে হয়,
কোনো জায়গায় মানে শপথের মধ্যে লিখতে হবে যে আমরা যে শপথ নিলাম এটা যেন আমরা কাজের মধ্যে এটা প্রতিফলিত হোক। আরেকজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, জি বলুন। আমার প্রশ্ন হলো ডক্টর কামাল সাহেবের কাছে। জি করুন। আপনি কি এই অনুষ্ঠানের পরে সরকারকে অনুরোধ করবেন দ্রুত এই সংবিধান কপিটা বের করে জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য? আগামীকালই করব। ধন্যবাদ। না, বিষয়টা হচ্ছে কি যে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, আপনারা আইনজীবীরা বা যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরিবর্তনের ক্ষেত্রে, তারা সংবিধান জেনে সেই অনুযায়ী জনগণকে সংগঠিত করেছে এবং জনগণ সেভাবে পার্টিসিপেট করেছে। কিন্তু জনগণের দিক থেকে যদি সেই সচেতনতাটা আরও বেশি থাকে, মানে একজন নাগরিক হিসেবে আমার কি অধিকার আছে, আমার কি দায়িত্ব আছে, সেটা সম্পর্কে আমি ভালো জানলেই কিন্তু আমার কাছ থেকে আপনি দায়িত্বশীল নাগরিকের আচরণ পাবেন। তো সেই জন্যই আসলে আইন, কানুন, সংবিধান এগুলো সবার কাছে অ্যাভেলেবেল করার বিষয়টা এসেছে। অবশ্যই আমি এখানে একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে এই সংবিধানের যে ব্যাখ্যা আমরা যেটা জানি বিভিন্ন পত্রপত্রিকায় বা টেলিভিশনে, সবসময় যে সঠিক ব্যাখ্যা জানি তা কিন্তু না। আপনি দুটা স্পেসিফিক উদাহরণ আমি আপনাকে দিতে পারি। একটা হচ্ছে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যখন অসুস্থ হয়ে বিদেশে যখন উনি গেলেন, যখন স্পিকার সাহেব ওনার দায়িত্বে থাকলেন, তখন কিন্তু পত্রপত্রিকায় ব্যাপকভাবে, ইভেন পত্রিকায় লেখা হয়েছে বঙ্গভবনে 2 রাষ্ট্রপতি। ওই ক্লজটা কিন্তু আর্টিকেল 54 খুব ছোট্ট 2টা সেন্টেন্সের একটা আর্টিকেল, সেখানে বলা আছে। সেটা কি স্পষ্ট না? আপনি ব্যাখ্যা করার খুব না স্পষ্ট, কিন্তু আমরা জানতাম না। আমাদেরকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা ছিল, এটা আমি স্পষ্ট করে বলছি। যারা ওই বিষয়ে রিপোর্ট করেছেন তাদের তো দায়িত্ব ছিল যে সংবিধান পড়ে সঠিক আপনার ধারাগুলো উল্লেখ করে সেইভাবে জিনিসগুলো জনগণকে এখন আপনি জরুরি অবস্থার ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আমাদের জরুরি অবস্থার মেয়াদ 120 দিন আমাদের বিভিন্ন তরফ থেকে বলা হলো, কোথাও নাই 120 দিন জরুরি অবস্থার মেয়াদ। যদি পার্লামেন্ট থাকে সেই অবস্থা জরুরি অবস্থা হলে 120 দিনের ভিতরে এটা র্যাটিফাই করে নিতে হবে। সেই প্রসঙ্গ তো 120 দিনের প্রসঙ্গ আমাদের এই সময়ের জরুরি অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য না, যেহেতু পার্লামেন্ট তখন ছিল না। কিন্তু আমাদের রাজনীতিবিদরা বিবৃতি দিলেন যে 120 দিন হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে কি অবস্থা হবে দেশের, জরুরি অবস্থার মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে, সংবিধান লঙ্ঘিত হবে। না, সেক্ষেত্রে জনগণ সচেতন থাকলেই কিন্তু তাদেরকে ধরার সুযোগ আছে যে আপনি যেটা বলেছেন সংবিধান তো সেটা নেই, সেই জন্যই আমাকে সংবিধানটা পেতে হবে, পড়তে হবে, জানতে হবে। ওইখানেই তো আমার প্রশ্ন, যে আমি একটা সংবিধান যদি না পাই তাহলে তো আমি ভুল তথ্যটা আমি জানতে পারছি না। যে অদ্ভুত অদ্ভুত সব তথ্য দেওয়া হয় মানুষকে। এবং স্বাধীনতার পরে 15 কোটি লোকের দেশে আপনি 2000-3000 কপি। বাংলাদেশের আমি 68টা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি, এর ভিতরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে একটা কপি নাই। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নাই, যেখানে পাবলিক লাইব্রেরিতে আপডেটেড কপি নাই, সেখানে তো শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকার বাইরে থাকার প্রশ্ন। এখানে আমি ডক্টর কামাল হিসেবে জানতে চাইবো যে আমরা যখন পড়ালেখা করি, সেটা স্কুল থেকে শুরু করে আপনার কলেজ, বিশ্ববিদ্যালয়, ওই নির্দিষ্ট বিষয়ে যারা পড়াশোনা করছেন নিশ্চয়ই তাদের কাছে সংবিধান অ্যাভেলেবেল, তারা পড়ছেন। কিন্তু যিনি আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন না, তাদের কি আইন জানা দরকার নাই? তো স্কুল বা কলেজ লেভেলে এই সংবিধানের মৌলিক বিষয়গুলো পাঠ্যপুস্তকে না থাকাটা কতটা? এটা খুবই ভালো প্রস্তাব এবং প্রশ্ন। কেননা ঠিকই বলেছেন যে আইনে যারা রাষ্ট্রবিজ্ঞান যারা করে অবশ্যই তারা সংবিধান দেখে, এটার উপরে মানে একটা সাবজেক্টই থাকে। কিন্তু অন্যান্য সাবজেক্ট যারা করেন তাদেরকে আমি মনে করি সংবিধান সম্পর্কে আরও জানার একটা অধিকারও আছে, উচিত। এবং সেই কারণে অ্যাটলিস্ট ইভেন স্কুল লেভেলে আমি মনে করি যে মেট্রিক লেভেলে অবশ্যই সংবিধান, সাংবিধানিক শাসন শুধু অধিকারের কথা না, কর্তব্যের কথা আছে। আমাদের সাংবিধানিক শাসনকে যদি নিশ্চিত করতে হয়, এখানে প্রত্যেক নাগরিকের একটা মৌলিক কর্তব্য রয়েছে এবং এটা একদম যে পালন হয়নি আমি বলবো না। কেন আমাদের সচেতন রাজনীতি যারা করেন, সুস্থ রাজনীতি যারা করেন, তারা অসাধারণ অবদান রেখেছেন মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার ব্যাপারে। এই যে গণতন্ত্র আন্দোলন হলো, যারা আমরা সবাই মিলে সুস্থ রাজনীতি করেছি, আমরা ঘরে ঘরে যে মানুষকে এই ব্যাপারে তাদেরকে মানে সঙ্গে পেয়েছি যে আমাদের অধিকার হরণ হচ্ছে, আসুন আমরা সংঘবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। তারপরে মানবাধিকার সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। এই দেশে কিন্তু মানবাধিকার সংস্থার সংখ্যা বাড়ছে, তাদের সক্রিয়ভাবে তারা কাজ করছেন। সুলতানা কামালকে আমি দেখেছি আপনার এই এখানে ইন্টারভিউ করতে। এরকম আরও অনেকে আছেন যারা সক্রিয়ভাবে গ্রাম পর্যায়েও গেছেন, মানুষের যেখানে অধিকার রূপে আঘাত এসছে। তো এই বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষ আজকে সচেতন হচ্ছে। এই বিভিন্ন রকমের কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। আমাদের তরুণ সমাজের মধ্যে অনেকে এসব ব্যাপারে আগ্রহীও এবং সক্রিয়। তো এই যে আগ্রহ আছে, এটার ব্যাপারে আমি মনে করি যারা সরকারে আছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, যারা শিক্ষকতার মধ্যে আছেন, সবাই মিলে আমাদেরকে ওই আগ্রহকে সামনে রেখেই
ব্যবস্থা করা, যাতে আমরা সবাইকে সাংবিধানিক যে তথ্যগুলো তারা সহজে পান। এই যে সংবিধানের কপি পাওয়ার ব্যাপারে তো আমরা বলেছি, এ ব্যাপারে কোনো দ্বিমতের কোনো অবকাশ নেই। জি, আরেকজন দর্শক আছেন। হ্যালো। জি, আমার নাম সাব্বির, আমি নিউ ইয়র্কে থাকি। আমি যেটা বলতে চাই, আমার প্রশ্নটা হচ্ছে কাজল সাহেবের কাছে, যে উনি একটু আগে বললেন যে আপনারা অনেকবার চেষ্টা করেছেন যে যাতে, হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলুন। জি, আপনারা অনেকবার চেষ্টা করেছেন আইন মন্ত্রণালয়ে গিয়ে, কিন্তু আপনারা চেষ্টা করার পরেও এখন তো হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে যে চ্যালেঞ্জ করা যায় ব্যাপারটা, আপনারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে কেন চ্যালেঞ্জ করছেন না? জি, ধন্যবাদ আপনাকে। একটা জিনিস স্যারের সঙ্গে আমি আলাপ করছিলাম যে সবকিছু বোধহয় আইনে যেটা সালিশের মাধ্যমে সমাধান করা সম্ভব, সেটা কোর্টে না গেলেও চলে। আলটিমেটলি যদি দেখি, কারণ আমার অ্যাজ এ সিটিজেন দিস ইজ মাই রাইটস টু হ্যাভ এ কনস্টিটিউশন, আমাকে কনস্টিটিউশন পাওয়ার জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে হয় অবশ্যই আমি যাব, কিন্তু যদি যাওয়ার প্রয়োজন না হয়, যদি আমার মনে আছে গত বছর যে সংবিধান দিবস পালন হয়েছিল, স্যার সেখানে ছিলেন 4 নভেম্বর, সেখানে এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আলাপ করেছিলাম। উনি আমাকে স্পষ্ট বলেছিলেন যে বিষয়টা সমাধান করার জন্য সর্বোচ্চ 5 মিনিট সময় দরকার, একটা অর্ডার দরকার যে না, শিক্ষামূলক কাজে এটা যে কেউ ছাপতে পারবে। এইটা আপনার যদি কপিরাইট যদি দরকার হয়, যদি ভুলভ্রান্তি যদি প্রোটেক্ট করার দরকার হয়, ভুলের দায়িত্ব তো তাকে ছেড়ে দেন। এবং মানুষ তো এত মানে ইরেসপন্সিবল না যে সংবিধানের মতো এরকম একটা সেন্সিটিভ ডকুমেন্ট উইদাউট ক্রস চেকিং মার্কেটে ছেড়ে দিবে। এটা হতে পারে, এটা কোর্টে তো চ্যালেঞ্জ হতেই পারে এটা, কিন্তু কোর্টে চ্যালেঞ্জ না করে যদি এটা সমাধান করা যায় তাহলে ভালো, এবং আমরা সেটা আশা করছি। কারণ আইন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা মহোদয় যখন আইন মন্ত্রণালয়ের কাছে সামারি চেয়েছিলেন গত বছরের জুলাইতে, তো আইন মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়েছিল যে না, এটা আইন মন্ত্রণালয়েরই প্রপার্টি, কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয়কে আশ্বস্ত করা হয়েছিল যে আমরা পকেট সাইজ এবং বুক সাইজ সংবিধানের কপি ছাপার ব্যবস্থা করছি, যেটা ফাইনালি আর মুভ করে না। আমাদের কিছু হয়নি। আমরা অনুষ্ঠানের সবশেষ প্রশ্নটা জেনে নিয়ে আবার আপনার কাছে ফেরত আসছি। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন। জি, আপনার প্রশ্নটি করুন। সংবিধানে যে মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলা আছে, জি, এখানে যে জনগণের যে খাদ্যদ্রব্য ন্যায্য মূল্যে প্রাপ্তির বিষয়ে কি লেখা আছে? জি, ধন্যবাদ আপনাকে ডক্টর কামাল হোসেন। খুবই ভালো না, এই যে বেঁচে থাকার অধিকারের অংশ হিসাবে কিন্তু অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এগুলো আনা হয়েছে। অফকোর্স এটার ব্যাপারে অর্থের ব্যাপার আছে, কিন্তু তারপরেও বেঁচে থাকার অধিকারকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, যে সরকারকে যে 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 সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তারপরেও প্রাধান্য দেওয়া দরকার মানুষকে বেঁচে থাকার জন্য যেটা করতে হয়, সেটা বলা হয়েছে দ্রব্যমূল্যের ব্যাপারে। এটা আমরা অনেকেই বলেছি যে খাদ্য আমদানি করে, ভর্তুকি দিয়ে, রেশনিংয়ের মাধ্যমে নানান রকমের বাস্তব পদক্ষেপ নেওয়া যেতে পারে। একজনও যেন না খেয়ে তাকে মারা যেতে হয় না, এটা আমি মনে করি রাষ্ট্রীয় মৌলিক কর্তব্য। আমাদের সমাজে আমাদের সকলেরই কর্তব্য। আমাদের ধর্মীয় এখানে শিক্ষা আছে যে আমি খাবো, আমার পাশে প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। অর্থাৎ আর বিশেষ করে আমাদের বাঙালির 1000 বছরের সভ্যতা, যে আমরা এটাকে কোনোদিন, আপনি দেখেছেন যে এখনো যেখানে ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, আমরা সবাই ছুটে যাই, হ্যাঁ, দল মত নির্বিশেষে, যে মানে যে কোনো ধর্ম নির্বিশেষে আমরা যাই। এটা বাঙালি ঐতিহ্য। এটা নিয়ে আমার মনে হয় যে কোনো এখানেও বিতর্কের অবকাশ নেই। আমাদের অনুষ্ঠানের সময় এখানে শেষ হয়ে গেছে। আরো অনেক আলোচনা করার ছিল, নিশ্চয়ই আমরা আরো একদিন সুযোগ পেলে করব। তো আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডক্টর কামাল হোসেন এবং অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এখানে শেষ হয়ে গেল। কাল আবারও ফিরে আসবো নতুন কোনো নির্বাচিত খবর এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।